আমরা বিজ্ঞানের পরের লেকচারটা আজকে করব। আজকে হচ্ছে মানবদেহের রক্ত সংবহন তন্ত্র নিয়ে আমরা আজকে কথা বলবো, এবং টোটাল রক্তের যত ব্যাপার আছে আমরা সব কিছুই এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তার আগে বলি, আমাদের চ্যানেল থেকে বা আমাদের প্ল্যাটফর্ম থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের প্ল্যাটফর্মে জয়েন হয়ে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখে থাকলে পেজে একটা ফলো দিয়ে রাখবেন। এছাড়া আমাদের সম্পূর্ণ কোর্সের লিঙ্কটা ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে ইউটিউবের পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে, সেইখান থেকে আপনারা এটা দেখে নিতে পারেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন আমরা ভিডিওর মেইন অংশে যাই। আচ্ছা, আমরা টোটাল আজকের টপিক্সটাও আসলে সাজাইছি MP3 বই থেকে। আপনারা, আমি বলছিলাম, মানে আমি আমাদের কোর্সে যারা জয়েন করছে তাদেরকে MP3 থেকেই পড়াচ্ছিলাম। তো আজকে রক্ত সংবহন তন্ত্রের বিষয়গুলো একটু জানবো। বিশেষ করে দেখেন, রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা, এটা আমরা জানি। রক্তের দুইটা উপাদান থাকে, রক্তরস আর রক্তকণিকা। রক্তরস সাধারণত 55% এবং রক্তকণিকা হচ্ছে, দেখেন 100 থেকে 55 বিয়োগ দিলে থাকে 45%। আচ্ছা, রক্তের হলুদ রঙের যে হলুদ বর্ণের যে তরল অংশ থাকে সেটাকে বলা হয় রক্তরস বা প্লাজমা। রক্তে 3 ধরনের কণিকা আছে। একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা। আচ্ছা, একটা সুস্থ দেহের মানুষের, সাধারণত সুস্থ পূর্ণবয়স্ক মানুষের রক্তের পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার এবং মানুষের শরীরের ওজনের 8% রক্ত। আচ্ছা, এর পিএইচ কত? 7.35 থেকে 7.45 পর্যন্ত। আচ্ছা, রক্তকণিকার কাজ প্লাস রক্তরসের কাজ মিলেই হচ্ছে সাধারণত রক্তের কাজ। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। আমরা এগুলো একটু ভালো করে পড়লে এমসিকিউগুলো সলভ করতে পারবো। আচ্ছা, রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকার মধ্যে সাধারণত হিমোগ্লোবিন থাকে। একটা লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন বা 4 মাস। হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের কারণে হচ্ছে রক্তের রং লাল হয়। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, হিমোগ্লোবিন সাধারণত অক্সিজেনের সাথে মিলে হিমোগ্লোবিন তৈরি করে, এটা একটু মনে রাখবেন। এখান থেকে সাধারণত আর ইম্পর্টেন্ট না আছে। এইখান থেকে ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড লোহিত রক্তকণিকার পূর্ণতা প্রাপ্তিতে সহায়তা করে। ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড। এছাড়া আমিষ এবং লৌহ স্বল্পতা হলেও এটা পূরণ হতে সাহায্য করে। আচ্ছা, শ্বেত রক্তকণিকা সাধারণত 2 প্রকার, একটা দানাদার আর একটা অদানাদার। দানাদারের মধ্যে থাকে নিউট্রোফিল, ইউসিনোফিল আর হচ্ছে বেসোফিল। আর অদানাদারের মধ্যে থাকে লিম্ফোসাইট আর হচ্ছে মনোসাইট। সহজে মনে রাখবেন, ফিলগুলো হচ্ছে সাধারণত দানাদার আর সাইটগুলো হচ্ছে সাধারণত অদানাদার। অপশনে এরকম থাকলে ইজিলি করতে পারবেন। আচ্ছা, শ্বেত রক্তকণিকার গড় আয়ুষ্কাল হচ্ছে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত এবং মানুষের শরীরে শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকার অনুপাত 1:700। মনে রাখবেন, শ্বেত রক্তকণিকা আর লোহিত রক্তকণিকার অনুপাত হচ্ছে 1:700। যদি এটা লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত বলতো তাহলে হতো 700:1। আচ্ছা, মানুষের নিউট্রোফিল সাধারণত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, এগুলো একটু মনে রাখবেন। আচ্ছা, এরপরে অনুচক্রিকা হচ্ছে দেহের কোনো অংশ কেটে গেলে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। রক্ত জমাট বাঁধার ফ্যাক্টরগুলো হচ্ছে এটা আমরা ইজি একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারি। ফুল পরে টুপ করে, ফুলে হচ্ছে ফাইব্রিনোজেন, পরেতে হচ্ছে প্রথম বিন, আর টুপে হচ্ছে টিস্যু প্রথম বিন অর্থাৎ টিস্যু, আর করেতে হচ্ছে ক্যালসিয়াম। আচ্ছা, এটা সাধারণত যারা বিএসসি নার্সিংয়ের জন্য পড়বেন তাদের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। ফাইব্রিনোজেন, প্রথম বিন, টিস্যু মানে যে টিস্যুর যে ড্যামেজটা হয় সেটার কথা বলতেছে, আর হচ্ছে ক্যালসিয়াম আয়ন। রক্তে হেপারিন থাকার কারণে সাধারণত রক্ত জমাট বাঁধে না। ভিটামিন কে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর তৈরিতে সাহায্য করে, এগুলো লাগবে। আচ্ছা, রক্ত রসের মধ্যে আছে ক্ষুদ্রান্ত থেকে শ্বেতসারে পৌঁছায়। এগুলো একটু স্ক্রিনশট দিয়ে দরকার এগুলো পড়ে ফেলেন। কলা থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড রক্তরসের মধ্যে ফুসফুসে পৌঁছায়, এগুলো ইম্পর্টেন্ট না। আমরা ডিরেক্ট এইখানটায় একটু দরকার আছে, রক্ত থেকে দেহকোষে যায় এবং সেক্ষেত্রে হচ্ছে অক্সিজেন, খাদ্যসার বা শর্করা এখানে হচ্ছে কাজ করে। আর হচ্ছে রক্ত যখন দেহকোষ থেকে যখন রক্ত যায় তখন হচ্ছে বর্জ্য পদার্থ কার্বন ডাইঅক্সাইডটা সাধারণত ওইটার সাথে নিয়ে যায়। আচ্ছা,
এখন খেয়াল করেন রক্তের কোনটি রক্তের উপাদান নয়। রক্তের উপাদান সাধারণত লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, বেসোফিল, লিউকোপ্লাস্ট কিন্তু কোষের অংশ। সো এটা কিন্তু রক্তের উপাদান না। রক্তের উপাদান কিন্তু বেসোফিল, এটা হচ্ছে কিসের মধ্যে থাকে, রক্তরসের মধ্যে থাকে। আর শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, এগুলো হচ্ছে রক্তের উপাদান। আচ্ছা, রক্তের উপাদান নয় কোনটা খেয়াল করেন, হিমোগ্লোবিন, আরবিসি মানে রেড ব্লাড সেল, আর হচ্ছে হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা আর লোহিত রক্তকণিকা। এখানে HCl কিন্তু একটা যৌগ, এটা কিন্তু রক্তের উপাদান না। আচ্ছা, মানুষের রক্তের পিএইচ কত? 7.4, একটু মুখস্থ করে ফেলেন। মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, ওই তো 7.4 হিসাব করলেই হবে। রক্তের প্রোটিনের হার কত? রক্তের প্রোটিনের হার হচ্ছে 55%। আচ্ছা, না, প্রোটিনের হারটা সাধারণত দেওয়া নাই, এটা এখানে না। রক্তে সাধারণত যদি বলতাম রক্ত রসের পরিমাণ কত বা রক্ত কণিকার পরিমাণ কত, রক্ত রসের পরিমাণ হচ্ছে 95%। দেখেন এখানে কিন্তু ওইটার কথা বলে নাই, রক্ত রসের কথা আছে 55%, আর হিমোগ্লোবিন হচ্ছে 45%। তাহলে রক্ত রসের পরিমাণ হচ্ছে 55%। তাহলে এখানে এটার সঠিক উত্তর এখানে দেওয়া নাই। আচ্ছা, এখানে দেখেন এই উত্তরটা নাই, সো এটা হবে না, এটার দরকার নেই। আচ্ছা, এরপরে পূর্ণবয়স্ক পুরুষের মোট রক্তের গড় কত? 5 লিটার, আমরা যেটা একটু আগে দেখছিলাম। একজন মানুষের শরীরে কী পরিমাণ রক্ত থাকে? 7% থাকে তার বডির ওয়েটের উপরে, তার বডির ওয়েটে 7% থাকে। একজন রক্তদান শিবিরে আপনি যদি 250 মিলি রক্ত দান করেন, তাহলে আপনার শরীরে মোট রক্তের শতকরা কত ভাগ রক্ত নেওয়া হবে? সাধারণত আমরা যদি হিসাব করি যে 250 ml রক্তই সাধারণত নেওয়া হয়, এবং 250 ml রক্ত হচ্ছে মোট শরীরের 5% রক্ত নেওয়া হয়। ঠিক আছে, এটা আসলে এত ক্যালকুলেশন করে বাইর করারও কিছু নাই, এটা সহজেই মনে রাখবেন। 250 ml সাধারণত রক্ত নেওয়া হয়, এবং এটা হচ্ছে 5% মোট রক্তের। আচ্ছা, এর পরের প্রশ্নটা যদি যাই, কোনটি রক্তের কাজ নয়? রক্তের কাজ নয় হরমোন বিতরণ করা, ক্ষুদ্রান্ত, এগুলো সবই রক্তের কাজ। কলা থেকে ফুসফুসে বর্জ্য বহন করা, এটাও, কলা মানে হচ্ছে আপনার টিস্যু। আচ্ছা, জারক রস বিতরণ করা, এটা হচ্ছে রক্তের কাজ নয়। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে কোনটা? অক্সিজেন আর গ্লুকোজ, এই দুইটাই হচ্ছে গ্রহণ করে। আচ্ছা, রক্তের তরল অংশের নাম কি? রক্তের তরল অংশের নাম হচ্ছে রক্তরস বা প্লাজমা। রক্তরসে থাকে কি? ইউরিক অ্যাসিড থাকে। হিমোগ্লোবিন কিন্তু থাকে লোহিত রক্তকণিকায়। শর্করা, লবণ এগুলো রক্তরসে থাকে না, ইউরিক অ্যাসিড থাকে। আচ্ছা, রক্তে রক্তকণিকার পরিমাণ 45%, এটা আমরা পড়ছি একটু আগে। মানুষের শরীরে কত ধরনের রক্তকণিকা আছে? মানুষের শরীরে সাধারণত 3 প্রকারের রক্তকণিকা, লোহিত, শ্বেত আর হচ্ছে অনুচক্রিকা। আচ্ছা, রক্তে লোহিত কণিকা তৈরি হয় সাধারণত অস্থিমজ্জায়, হাড়ের ভিতরে। এই যে হাড়ের ভিতরে যে বোন ম্যারোগুলা থাকে, এই বোন ম্যারোগুলা বা এটাকে বলা হয় অস্থিমজ্জা, এই অস্থিমজ্জাটা সাধারণত লোহিত রক্তকণিকায় তৈরি করে। মানবদেহের লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন। রক্তে লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেন বহন করা। মানুষের রক্তে লোহিত রক্তকণিকা কোথায় সঞ্চিত থাকে? প্লীহাতে, এটা একটু মনে রাখবেন। প্লীহাতে, প্লীহা অনেকে চেনে না, আমি যদি একটু প্লীহার চিত্র দেখাই। প্লীহা জিনিসটা অনেকে চেনে না, আমি এই জন্য বললাম। এই যে এখানে একটা চিত্র আছে উইকিপিডিয়ার মধ্যে, যাই আমরা, এই যে স্প্লেন, এটা একটু জুম করা যাবে? আর আচ্ছা, এইটা ভালো আসতেছে না। আচ্ছা, এইখান থেকে দেখলে বুঝতে পারবেন। এইখান থেকে, আচ্ছা এইখানে তাকিয়ে দেখেন, এই যে আপনার যে কি বলে, এই যে এইখান থেকে নিচের চিত্রগুলো পাকস্থলীর পাশে প্লীহা থাকে। ঠিক আছে,
পাকস্থলীর পাশে প্লীহা থাকে বা স্প্লিন যেটাকে বলি আমরা। আচ্ছা, নিচের কোন অঙ্গে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়? এটা হচ্ছে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়, এটা হচ্ছে প্লীহাতে। আচ্ছা, যেহেতু লোহিত রক্তকণিকা প্লীহাতেই সঞ্চিত হয় সেহেতু ওইখানে ধ্বংস হয়। আচ্ছা, রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায়? রক্তের লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে। রক্তে হিমোগ্লোবিন হচ্ছে হলো একটা কি, হিমোগ্লোবিন কি ফ্যাট, প্লাটলেট, অ্যান্টিজেন নাকি প্রোটিন? রক্তে হিমোগ্লোবিন কি, এগুলো সবই আসলে প্রোটিন। আচ্ছা, এরপরে হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? এটা হচ্ছে আমিষ আর লৌহ জাতীয় পদার্থ। আচ্ছা, তারপরে খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে? এটা হচ্ছে আমিষ। আমিষ সাধারণত অ্যান্টিজেনের ভূমিকা পালন করে এবং অ্যান্টিজেন সরি, এটা হচ্ছে ভুল হয়েছে। রক্তের কোন কণিকা রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে? শুধু আমিষই। আচ্ছা, এটা অ্যান্টিবডির ফাংশন না। আচ্ছা, এরপরে কোন উপাদানটি রক্তে হিমোগ্লোবিন তৈরি করে? এটা হচ্ছে প্রোটিন আর লৌহ। আচ্ছা, রক্তের মেইন কাজগুলো সাধারণত প্রোটিনই করে, এটা একটু মাথায় রাখবেন। লোহিত রক্তকণিকার পূর্ণতা প্রাপ্তিতে সহায়তা করে হচ্ছে ভিটামিন B12। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? সাধারণত হিমোগ্লোবিন রূপে অক্সিজেন পরিবহন করে। আচ্ছা, এরপর হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বহন করা। মানব দেহে অক্সিজেন পরিবহন হয় কোন অঙ্গের মাধ্যমে? রক্তের মাধ্যমে, এটা আমরা জানি, এটা লাগবে না পরেরটা। রক্ত শূন্যতা বলতে কি বোঝায়? রক্ত শূন্যতা বলতে বোঝায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া। রক্ত শূন্যতার অপর নাম কি? অ্যানিমিয়া, আমরা এটা জানি। আচ্ছা, একটি রোগের একটি রক্তের রিপোর্টে কোনটি বেশি থাকা ভালো? হিমোগ্লোবিন বেশি থাকলে সেটা ভালো। কোলেস্টেরল কিন্তু খারাপ, ইউরিক অ্যাসিডও খারাপ, শর্করাও খারাপ। আচ্ছা, কোনটির অভাবে রক্ত শূন্যতা দেখা দেয়? রক্ত শূন্যতা দেখা দেয়, এখানে খেয়াল করেন, আয়রনের অভাবে, এই জন্য বারবার আয়রন ট্যাবলেট খাইতে বলে। আচ্ছা, এরপরে কোন ভিটামিনের অভাবে রক্ত শূন্যতা শুরু হয়? ভিটামিন B12। এরপরে শরীরে ভিটামিন B12-এর ঘাটতি হলে কি হয়? রক্ত শূন্যতা হয়। থ্যালাসেমিয়া হলো কি? থ্যালাসেমিয়া হচ্ছে রক্তের জন্মগত ত্রুটি। এরপরে মানবদেহের লোহিত এবং শ্বেত রক্তকণিকার অনুপাত কত? এই দেখেন, এইবারই উল্টাই দিচ্ছে, 700:1। আমরা যখন পড়ছিলাম তখন আমরা পড়ছিলাম শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকার অনুপাত হচ্ছে 1:700, বাট এখন কিন্তু দেখেন এটা উল্টাই দিচ্ছে, তাহলে লোহিত আগে দিচ্ছে, শ্বেত পরে দিচ্ছে, তাহলে 700:1। আচ্ছা, WBC হোয়াইট ব্লাড সেলের জীবন কতদিন? এটা হচ্ছে 1 দিন, অর্থাৎ শ্বেত রক্তকণিকার জীবন 1 দিন। আর এরপর হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সাধিত হয় কোনটা? এটা হচ্ছে নিউট্রোফিল, একটু মনে রাখবেন, নিউট্রোফিলে সাধারণত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা সাধিত হয়। এরপরে হোয়াট ইজ দ্য, এটা লাগবে না। এরপরেটা দেখেন, দেহের প্রতিরক্ষা এবং আত্মরক্ষার জন্য সাধারণত কোনটা কাজ করে? শ্বেত রক্তকণিকা। এরপরে নিম্নের কোনটি মানবদেহের পুলিশম্যান হিসেবে কাজ করে? এটা তো বোঝেনি, শ্বেত রক্তকণিকা। আচ্ছা, এরপরে কোন ধরনের রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? এটা হচ্ছে লিম্ফোসাইট। কোন ধরনের রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? এটা হচ্ছে লিম্ফোসাইট। রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা অতিমাত্রায় বেড়ে গেলে কোন রোগটি হয়? এটা হচ্ছে লিউকেমিয়া। আচ্ছা, এরপরে রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়? এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়? শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, একটু মনে রাখেন, শ্বেত রক্তকণিকা যদি বেড়ে যায় তাহলে কিন্তু ব্লাড ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, রক্তে প্লাটেলেটের কাজ কি? রক্তে প্লাটেলেটের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। দেহের কোন স্থান কেটে গেলে রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? এটা হচ্ছে অনুচক্রিকা বা প্লাটেলেট। আমাদের শরীরে কোন স্থান কেটে গেলে রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ফাইব্রিনোজেন। এটা হচ্ছে আমরা যে পড়ছিলাম না, ফুল পরে টুপ করে, তাহলে ফুল পরে টুপ করে, এখানে ফুলটা হচ্ছে, ফুল থেকে আমরা মনে রাখছিলাম ফাইব্রিনোজেন। তো আমরা ফাইব্রিনোজেনটা একটা জালিকা, এটা সাধারণত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। রক্ত জমাট বাঁধায় কোন ধাতুর আয়ন সাহায্য করে? একই জিনিস, ক্যালসিয়াম। ওই যে ফুল পরে টুপ করে, টুপ করে, তাহলে কোরেতে হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে। আচ্ছা, রক্ত জমাট বাঁধার প্রয়োজন নাই কেন? নাই কার, কোনটির জন্য প্রয়োজন নাই? এটা হচ্ছে হরমোনের জন্য সাধারণত রক্ত জমাট বাঁধার প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার জন্য দায়ী কোনটি? এটা হচ্ছে হেপারিন। সাধারণত কি করে, কোথাও যদি মনে করেন রক্তটা
জমাট বেঁধে থাকে ওইটাকেও তরল করে ফেলে, ঠিক আছে, ওটাকে গলিয়ে ফেলে, এক কথা সহজে যেটা আমরা বলি। একজন পূর্ণবয়স্ক মানুষের কতদিন রক্ত দান করতে পারেন? এটা হচ্ছে 3 মাস। আচ্ছা আচ্ছা, ব্লাড গ্রুপটা আমি একটু সহজে বুঝাই দিই। ব্লাড গ্রুপটা হচ্ছে, মনে করেন প্রত্যেকটা মানুষের শরীরে যে যতগুলো অ্যান্টিজেন থাকে, অর্থাৎ আমরা যদি বলি যে মনে করেন মানুষের রক্তে যে রক্ত রসটা থাকে, রক্ত রস থাকে, এই রক্ত রসের মধ্যে এক ধরনের প্রোটিন থাকে, ঠিক আছে, এক ধরনের প্রোটিন থাকে, বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। এই বিভিন্ন ধরনের প্রোটিনগুলোর মধ্যে আছে এ, বি, আবার কোথাও কারো কারো শরীরে এ আর বি দুইটাই থাকে, আবার কারো কারো শরীরে এ বি কোনোটাই থাকে না। তাহলে এই এ আর বিটাকে বলা হয় অ্যান্টিজেন। এগুলো হচ্ছে প্রোটিন, এক ধরনের প্রোটিন। এটা কোথায় থাকে? রক্ত রসের মধ্যেই থাকে। এখন এক একটা মানুষের শরীরে তো রক্ত রস রক্ত রস আছে, রক্ত রসের প্রোটিনগুলো তো এক এক রকম। তো কারো শরীরে হচ্ছে অ্যান্টিজেন থাকে এ, কারো শরীরে হচ্ছে অ্যান্টিজেন থাকে বি। যার শরীরে অ্যান্টিজেন এ থাকে তার রক্তের গ্রুপ এ, আর যার শরীরে অ্যান্টিজেন বি থাকে তার রক্তের গ্রুপ বি। আচ্ছা, আর এ বি কোনটা? যার রক্তের গ্রুপ যার যে রক্তের মধ্যে এ আর বি দুইটা প্রোটিনই থাকে সেটা হচ্ছে এ বি, আর যার রক্তের মধ্যে কোনোটাই থাকে না এ আর বি সেটাকে আমরা বলি ও। আচ্ছা, অ্যান্টিবডি জিনিসটা কি? মনে করেন অ্যান্টিজেন, যার শরীরে হচ্ছে এ প্রোটিনটা আছে, তা সে তো এর সাথে অভ্যস্ত। সে কী করে? বাইরে থেকে বি নামের কোনো প্রোটিন জানি এর মধ্যে ঢুকতে না পারে সেরকমভাবে হচ্ছে ও সিস্টেম করে রাখে যে ও বিটা ঢুকলেই ওটাকে ধ্বংস করে ফেলবে। এই জন্য এই যে এর শরীরে যে অ্যান্টিবডিটা থাকে সেটা হচ্ছে বি, কারণ কি ও বিকে ধ্বংস করবে, ঠিক আছে। আচ্ছা, আবার কারো শরীরে অ্যান্টিজেন থাকে বি, তাহলে ও কী করবে? এ নামের কোনো অ্যান্টিজেন যদি ঢুকতে যায় তাহলে ও সেটাকে ধ্বংস করবে। তাহলে এই জন্য ওর শরীরে অ্যান্টিবডি থাকে হচ্ছে এ, উল্টা। তাহলে এর থাকে বি আর বি এর থাকে এ। আচ্ছা, আর এ বি কোনটা? এ বি শরীরে মনে করো দুইটাই যেহেতু অ্যান্টিজেন থাকে, তার মানে ওর শরীরে কিন্তু অ্যান্টিবডি থাকে না, ওর শরীরে এ আর বি কোনো অ্যান্টিবডি থাকে না। এই জন্য দেখবেন এ বি রক্তের গ্রুপ যার থাকে তাদের কিন্তু একটু রোগবালাই বেশি পরিমাণ হয়, কারণ তার শরীরে হচ্ছে অ্যান্টিবডি কম থাকে, মানে অ্যান্টিবডি নাই টোটালি। এ আর বি কোনো অ্যান্টিবডি এখানে নাই। আচ্ছা, এরপরে ও যে রক্তের গ্রুপ তার কিন্তু খেয়াল করেন তার শরীরটা কিন্তু অনেক বেশি স্ট্রং, কারণ কি তার এ বি দুইটা অ্যান্টিবডি এখানে থাকে। এটা একটু মনে রাখবেন। এছাড়া আমরা আরএইচ ফ্যাক্টর, আচ্ছা এছাড়া আমরা একটু আরএইচ ফ্যাক্টরটা মনে রাখবো, এটা প্লাস। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আমি একটু বুঝাই দিই, আচ্ছা এই আরএইচের ব্যাপারটা বলি। এটা হচ্ছে একটু মনে রাখবা, এই পাশে লিখি সি ডি ই, তিনটা বড় হাতের আবার তিনটা ছোট হাতের, সি ডি ই এরকম জোড়া প্রোটিন আকারে থাকে। এটা এরকম জোড়া প্রোটিন আকারে এটা থাকে। আচ্ছা, আবার এটা থাকে, ঠিক আছে। তাহলে এই জোড়া প্রোটিনগুলার যখন বড় হাতেরগুলা একসাথে থাকে, অর্থাৎ এই সি সি থেকে যখন একটা সি আসবে, এখানে ডিডি থেকে একটা ডি আসবে, ই থেকে একটা ই আসবে, তাহলে বড় হাতের মনে করো তিনটাই বড় হাতের আছে। যখন বড় হাত থাকবে তখন হয় হচ্ছে এটা আরএইচ প্লাস, আর যখন যে কোনো একটা ছোট হাত চলে আসে, মানে যদি সবগুলো ছোট হাতে যে কোনো একটা বড় হাত থাকলে হচ্ছে এটা প্লাস, আর যদি সবগুলো ছোট হাতে চলে আসে যেমন সি ডি ই এরকম চলে আসে তখন হচ্ছে সেটা ঋণাত্মক বা আরএইচ নেগেটিভ। তো এভাবে করে সাধারণত তোমার এটা হিসাব করা হয়। তো এইভাবে করে তোমরা এটা হিসাব করবা। তো এখানে হচ্ছে যদি দেখবা যে যার শরীরে এই জোড়া প্রোটিনের সব যে কোনো একটা বড় হাত থাকবে তার হচ্ছে আমরা যেমন বলি এ পজিটিভ বি পজিটিভ, তার হচ্ছে পজিটিভ। আর যদি সবগুলো ছোট হাত হয় জোড়া প্রোটিনের তাহলে সেটা হয় হচ্ছে নেগেটিভ। এভাবে করে সাধারণত ধনাত্মক, ঋণাত্মক বা আরএইচ পজিটিভ নেগেটিভটা হিসাব করা হয়। আচ্ছা, এবি দ্বারা কি বুঝি? এবি দ্বারা সাধারণত রক্তের গ্রুপকে বোঝায়। ব্লাড গ্রুপ আছে
ইঁদুরের আছে, সবারই আছে এখানে। মানুষের শরীরে রক্তের গ্রুপ কয়টি? মানুষের শরীরে রক্তের গ্রুপ সাধারণত 4টি। এরপরে ওর রক্ত গ্রুপের বৈশিষ্ট্য কোনটি? ও হচ্ছে, যেহেতু ও মানে হচ্ছে এ আর বি, কোনো অ্যান্টিজেন এখানে থাকে না। এরপরে কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? সর্বজনীন দাতা বলা হয় ওকে। আচ্ছা, যদি বলতো সর্বজনীন গ্রহীতা কোনটা, তাহলে সেটা হয়তো এ বি, মনে থাকে জানি। তাহলে সর্বজনীন দাতা হচ্ছে ও। আচ্ছা, এবি গ্রুপ দ্বারা এবি দ্বারা বোঝায় রক্তের গ্রুপ কোন? এই দেখো, সর্বজনীন গ্রহীতা, এটা হচ্ছে এবি। আচ্ছা, এরপরে অ্যান্টি ডি ইমিউনোগ্লোবিন শিশুর জন্মের পর দেওয়া হয় সাধারণত মাকে। আচ্ছা, এরপরে নেগেটিভ রক্তের মাকে প্রথম শিশু জন্ম দেবার পর কোন ইনজেকশন দেওয়া হয়? এটা হচ্ছে অ্যান্টি ডি ইমিউনোগ্লোবিন। আচ্ছা, এবার দেখো আমরা যদি একটা হার্টের চিত্র দেখি, হার্টের চিত্রের মধ্যে কি আছে? হার্টের চিত্রের মধ্যে আছে, এইখানে আছে ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। যারা সায়েন্সে পড়ছো তারা এটা জানো। এখানে একটা ঊর্ধ্ব মহাশিরা থাকে, একটা নিম্ন মহাশিরা থাকে, এছাড়া একটা মহাধমনী থাকবে, এছাড়া এইখানে ফুসফুসীয় ধমনী থাকবে, ফুসফুসীয় শিরা থাকবে। এই কটা জিনিস থাকে সাধারণত। এখন দেখো হৃৎপিণ্ডের সাধারণত হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম নামক পর্দা দ্বারা আবৃত, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া হৃৎপিণ্ডে করোনারি আর্টারি থাকে, দুইটা ছোট্ট ছোট্ট আর্টারি থাকে, করোনারি আর্টারি এইখানে দুইটা ছোট্ট ছোট্ট করোনারি আর্টারি থাকে। আচ্ছা, আচ্ছা, সিস্টোলিক আর ডায়াস্টোলিক চাপটাও আমাদের একটু মনে রাখতে হবে। সাধারণত সিস্টোলিক চাপ কোনটা? দেখো, আমরা যদি বিপি মাপি, অর্থাৎ প্রেশার মাপি, তাহলে এটা স্টেথোস্কোপ দিয়ে মাপে, আর হৃদস্পন্দন শোনার জন্য স্টেথোস্কোপ ব্যবহার করা হয়। আচ্ছা, এছাড়া এই যে 120 আর হচ্ছে 80। সো এই স্বাভাবিক যেটা, একটা সিস্টোলিক আর একটা হচ্ছে ডায়াস্টোলিক, একটা সংকোচনকে বোঝায় আর একটা হচ্ছে প্রসারণকে বোঝায়। ঠিক আছে। আচ্ছা, এরপরে খেয়াল করো, হৃৎপিণ্ড এর বাইরের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম। কোনটি হৃৎপিণ্ডের স্তর নয়? পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, এপিকার্ডিয়াম। দেখো, এপিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম আর মায়োকার্ডিয়াম, এই তিনটা হচ্ছে হৃৎপিণ্ডের স্তর, আর পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের স্তর নয়। পেরিকার্ডিয়াম কি? পেরিকার্ডিয়াম হচ্ছে একটা পর্দা, ঠিক আছে, হৃৎপিণ্ডের বাইরে একটা পর্দা। আচ্ছা, মানুষের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ থাকে? 4টা প্রকোষ্ঠ, ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। আচ্ছা, কোন বাক্যটি সঠিক? এটা হৃৎপিণ্ডে অলিন্দের অবস্থান উপরে, এটা ঠিক আছে। হৃৎপিণ্ডে 2টা অলিন্দ ও নিলয় থাকে, এটাও ঠিক আছে। হৃৎপিণ্ডের নিলয়ের অবস্থান নিচে, এটাও ঠিক আছে। তাহলে সবগুলা। আচ্ছা, একটা পূর্ণবয়স্ক হৃৎপিণ্ডের ওজন কত? 300 গ্রাম। একটু মনে রাখবো, পূর্ণবয়স্ক হৃৎপিণ্ডের ওজন 300 গ্রাম। ডায়াস্টল বলতে বোঝায় সাধারণত হৃৎপিণ্ডের প্রসারণকে বোঝায়, আর সিস্টল বোঝায় সাধারণত সংকোচনকে। সিস্টোলিক চাপ হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন জনিত যে চাপটা। আচ্ছা, হার্ট সাউন্ড সাধারণত কয় ধরনের? 4 ধরনের। আচ্ছা, এরপরে খেয়াল করো, ধমনী আর শিরার মধ্যে পার্থক্য। ধমনী সাধারণত অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, আর শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। এটা সাধারণত গহ্বর ছোট, এটা বড়, এটা কপাটিকা থাকে না, এটা কপাটিকা থাকে। হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয় কৌশিক জালিকায় গিয়ে শেষ হয়, কৌশিক জালিকা থেকে উৎপন্ন হয় হৃৎপিণ্ডে শেষ হয়। এই কটা মোটামুটি জানলে হবে। এছাড়া ধমনীর ভিতর থেকে নারীর স্পন্দন, নারী মানে আবার এই সুন্দরী রমণী সেই নারী না, কিন্তু এই নারী মানে হচ্ছে তোমাদের আমরা যে পালসটা মাপি সেইটার কথা বলতেছে। আচ্ছা, এখান থেকে দেখো একটু গহ্বরগুলো দেখা যাইতেছে। এই যে সিস্টোলিক চাপ হচ্ছে 110 থেকে 140, আর ডায়াস্টোলিক হচ্ছে 60 থেকে 90। এটা আমি একটু আগে বলছিলাম। আচ্ছা, মোটামুটি এইগুলাই আছে। হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় কোন রক্তনালী? এটা হচ্ছে আর্টারি। আচ্ছা, নিম্নের কোনটি বিভিন্ন অর্গান থেকে রক্ত সংগ্রহ করে? এটা হচ্ছে ভেনাস। তারপরে কোনটি শিরার বৈশিষ্ট্য না? পালমোনারি ধমনীকে ধমনীতে কপাটিকা থাকে না। আচ্ছা, রক্ত সংগ্রহ করা হয় সাধারণত কোন শিরা থেকে? এটা হচ্ছে মিডিয়ান কিউবিটাল শিরা। একটু মনে রাখো, এই প্রশ্নগুলো কিন্তু আসে, দেখো নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরীক্ষায় আসছে এটা। আচ্ছা, নারীর স্পন্দন প্রবাহিত হয় সাধারণত ধমনীর ভিতর থেকে। আচ্ছা, ডাক্তার রোগীর নারী দেখার সময় প্রকৃতপক্ষে কী দেখেন? ধমনীর স্পন্দন দেখেন। সাধারণ রোগীর পালস দেখা হয় সাধারণত রেডিয়াল আর্টারি। নর্মাল পালস রেট সাধারণত 72। কত নিচে হৃদস্পন্দন হলে
ব্রাডকার্ডিয়া হয় সাধারণত, এটা হচ্ছে 60/মিনিট। ঠিক আছে। আচ্ছা, মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র হচ্ছে স্পিগমোম্যানোমিটার, একটু মনে রাখবা, রক্তচাপ হচ্ছে স্পিগমোম্যানোমিটার। আর এটা দেখা হয় কোথা থেকে? হৃদস্পন্দন দেখা হচ্ছে স্টেথোস্কোপ দিয়ে। আচ্ছা, এরপরে ব্লাড প্রেশার পরিমাপক যন্ত্র হচ্ছে স্পিগমোম্যানোমিটার। আচ্ছা, পূর্ণবয়স্ক সুস্থ মানুষের রক্তের চাপ 120 থেকে 80 দেখাইছিলাম, এখানে এগুলো লাগবে না। বিভিন্ন ধরনের হৃদরোগ হয়, এর মধ্যে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাইপোপ্রোটিন 2 প্রকার, একটা এইচডিএল আর একটা হচ্ছে এলডিএল। এলডিএলটা শরীরের জন্য খারাপ আর এইচডিএলটা ভালো। তো এই এইচডিএলটা আর এলডিএলটা কাটাকাটি করে সাধারণত হার্টের ভালো খারাপটা হিসাব করা হয়। হৃদরোগ পরীক্ষা করা হয় ইসিজির মাধ্যমে। আচ্ছা, ইটিটি থাকে এখানে, ইটিটি করা হয় এইগুলা। হৃদরোগের চিকিৎসা হচ্ছে করোনারি এনজিওপ্লাস্টি আর হচ্ছে করোনারি বাইপাস, এগুলোর মাধ্যমে সাধারণত হৃদরোগের চিকিৎসা করা হয়। আচ্ছা, এরপর দেখো কার্ডিওভাস্কুলার ডিজিজ এফেক্ট হয় সাধারণত হার্টে। কার্ডিও মানে হার্ট, এই জিনিসটা মনে রাখবো সবসময়। আচ্ছা, কোনটি হৃদরোগের কারণ? এটা হচ্ছে ধূমপান। কোলেস্টেরল কি? এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল। এরপরে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়? খাসির মাংস খাওয়া উচিত নয়। আচ্ছা, কোনটি মানবদেহের জন্য ভালো কোলেস্টেরল? এইচডিএল। এটা অপেক্ষা রাখে না বলার। চিকিৎসার বিষয়ে কোন উক্তিটি সঠিক নয়? সেটা হচ্ছে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি হৃদরোগে না, অ্যাঞ্জিওপ্লাস্টি, তাই না? অ্যাঞ্জিওপ্লাস্টি, তার মানে এটা হবে। এরপরে হচ্ছে হৃৎপিণ্ডের জন্মগত ত্রুটি কোনটি? হৃৎপিণ্ডের জন্মগত ত্রুটি হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাম ডিফেক্ট। এগুলো আসলে আপনাদের হয়তো মানে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করলে আসতে পারে, নর্মালি আসবে না। কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস কখন দেওয়া হয়? সাধারণত কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেলে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দেওয়া হয়। ইসিজির মাধ্যমে রোগ নির্ণয় করা যায় কার? হার্টের। কোনটি কার্ডিওগ্রাফ? এটা হচ্ছে টু রেকর্ডেড মুভমেন্ট অফ হার্ট। আচ্ছা, হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে কার্ডিওগ্রাফ। এরপরে অ্যাঞ্জিওপ্লাস্টি কোনটা? অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের মাধ্যমে ফুলানো হয়। এই যে একটু আগে আমরা যেটা দেখলাম, এই যে বন্ধ শিরাটা বেলুনের মাধ্যমে মাঝখান থেকে ফুলাইতেছে এটা। আচ্ছা, এটা করলে হয় কি, এর ভিতরের যে চর্বিগুলো আছে এগুলো সব মানে নষ্ট হয়ে যায় এবং এইটা হচ্ছে আবার ভিতর থেকে রক্তটা চলাচল স্বাভাবিক হয়। আচ্ছা, মোটামুটি এই ছিল প্রশ্ন, মানে টোটাল টপিক্সটা আমরা কভার করলাম। আশা করি পুরো ভিডিওটা যারা দেখছে তাদের জন্য অনেক হেল্প হয়েছে। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলছো, এত কিপন কেন, খুব দ্রুত লাইক করে দাও ভিডিওটা, এবং চ্যানেলটায় যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর পরের টপিক্সে আমরা সাধারণত কথা বলবো, এর পরের টপিক সম্ভবত রেচন প্রক্রিয়া নিয়ে। তো এটা নিয়ে আমরা পরের দিন ক্লাস করব। তো আজকে এ পর্যন্তই। বেশি বেশি ফ্রেন্ডদের কাছে শেয়ার করো। আর আমরা ডিসেম্বরের পর থেকে আসলে পরীক্ষাগুলো নেওয়া শুরু করব। তো যারা পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবে অবশ্যই আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো। তো আজকে এ পর্যন্তই, পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।